Welcome to my channel Economics Simplified. আমি প্রশান্ত স্যার। আজকে কিন্তু আমরা একটা ইন্টারেস্টিং আলোচনা করব। এতদিনের আমার আগের যে ভিডিওগুলো তোমরা দেখেছো সেই সমস্ত ভিডিওকে অ্যাট এ গ্লান্স আমি ডিসকাস করব, যাই তার জন্য নাম দিয়েছি এন্টায়ার ডিম্যান্ড চ্যাপ্টার ইন নাটশেল। তার মানে আমার যে আগের ভিডিওগুলো প্রত্যেকটা সিঙ্গেলভাবে দিয়েছি এন্টায়ার চ্যাপ্টারের একদম আলাদাভাবে, সেগুলোকে তুমি একসঙ্গে এখানে পাচ্ছ। তার মানে কি, পরীক্ষার আগে তোমাদের সবার একটা সমস্যা থাকে। কি সমস্যা? এতগুলো চ্যাপ্টার কিভাবে রিভাইজ দেব, কিভাবে পড়ব, কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্স দেব। তাই আমার তাদের জন্য এই ভিডিওটা আমি তৈরি করলাম। অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে আমার একটা টেন্ডেন্সি বা লক্ষ্য থাকবে এই ধরনের একটা ক্লু তোমাদেরকে দিয়ে দেওয়া, যাতে এক্সামের আগে তোমরা অ্যাট এ গ্লান্স একটা রিভিশন পার্ট শেষ করতে পারো। দেখো, প্রথমে আমরা ডিসকাস করব কি ডিজায়ার এবং অ্যাক্টিভ ডিজায়ার। তার মানে কি, ডিজায়ার নিয়ে আমি বলেছি ইচ্ছা, আর অ্যাক্টিভ ডিজায়ার মানে ব্যাকড বাই পারচেজিং পাওয়ার বা ইনকাম। 2 নম্বর, উইথ রেসপেক্ট টু সাম প্রাইস লেভেল হতে হবে। 3 নম্বর, স্পেসিফিক টাইম পিরিয়ড হবে। এই তিনটে যখন অ্যাটাচমেন্ট থাকবে তখন কিন্তু এই অ্যাক্টিভ ডিজায়ারটা মানে ডিম্যান্ড হবে ফ্রম ডিজায়ারনেস। তাহলে ডিজায়ারনেস অ্যান্ড অ্যাক্টিভ ডিজায়ারনেস বা ডিম্যান্ড এক জিনিস নয়, নাম্বার 1। নাম্বার 2 আমরা কি পড়ব? ডিফারেন্ট টাইপস অফ ডিম্যান্ড। এখানে ডিফারেন্ট টাইপস অফ ডিম্যান্ড আমরা বলতে পেরেছি যে প্রাইস ডিম্যান্ড অ্যান্ড ইনকাম ডিম্যান্ড। তার মানে কি, দামের উপর নির্ভর করে, মানে দাম যদি চেঞ্জ হয় তাহলে ডিম্যান্ড কতখানি চেঞ্জ হবে সেটাকে আমরা বলেছি প্রাইস ডিম্যান্ড। আর ইনকাম যখন চেঞ্জ হবে তার জন্য আমার ডিম্যান্ড কতখানি চেঞ্জ হবে তাকে আমরা বলেছি ইনকাম ডিম্যান্ড। নাম্বার 2, এক্স অ্যান্ড ডিম্যান্ড অ্যান্ড এক্স পোস্ট ডিম্যান্ড। এক্স অ্যান্ড ডিম্যান্ড মানে হচ্ছে এক্সপেক্টেড ডিম্যান্ড, অর্থাৎ এই দাম হলে আমি এতখানি পরিমাণ কিনতে চাই। এক্স পোস্ট ডিম্যান্ড মানে কি, বাস্তব, অর্থাৎ অ্যাক্টিভ, এই দামে আমি এতখানি কিনলাম। সো দ্যাটস ওয়াই এক্স অ্যান্ড এক্স পোস্ট ডিম্যান্ড ইজ মোর ইম্পর্টেন্ট। নেক্সট আসো জয়েন্ট ডিম্যান্ড। জয়েন্ট ডিম্যান্ড মানে কি, যখন কোনো কনজিউমার কোনো কমোডিটিগুলোকে একসঙ্গে ডিম্যান্ড করে। যেমন তোমার বলতে পারি যে জয়েন্টলি ডিম্যান্ডের মধ্যে বলতে পারো চা, চিনি বা পেট্রোল, কার। নেক্সট আসো ডিরাইভ ডিম্যান্ড। ডিরাইভ ডিম্যান্ড মানে কি, অর্থাৎ যেমন আমি ওখানে আলোচনা রেখেছিলাম যে কোনো একটা বাড়ি বা ফ্ল্যাটের যদি ডিম্যান্ড বাড়ে তাহলে অটোমেটিক্যালি ওই ফ্ল্যাটের ডিম্যান্ড বাড়ার সঙ্গে সঙ্গে ফ্ল্যাটের যে ম্যাটেরিয়ালসগুলো আছে, যেমন তোমার ব্রিক্স, যেমন তোমার সিমেন্ট, আয়রন রড, লেবার, এই যে ফ্যাক্টরস অফ ফ্ল্যাট, তাদের ডিম্যান্ডগুলো বাড়তে থাকবে। তাহলে এখানে যে ডিম্যান্ডটা বাড়লো, ফ্যাক্টরস অফ ডিম্যান্ড, নট ডিরেক্টলি, ইনডিরেক্ট ওয়ে, ডিউ টু ইনক্রিজ ইন ডিম্যান্ড অফ ফ্ল্যাট। তা সেটাকে আমরা বলছি কি না, ডিরাইভ ডিম্যান্ড। এবার আসো কি বলছি, কম্পোজিট ডিম্যান্ড। কম্পোজিট ডিম্যান্ড আমরা কি বলবো না, কম্পোজিট ডিম্যান্ড আমরা বলতে চাইছি এখানে যখন আমি একসঙ্গে কীরকম না, একসঙ্গে যখন কম্পোজিশন করে আমি কনজিউম করতে পারছি। যেমন ধরতে পারো যে এখানে আবার আরেকটা আমি আলোচনা রেখেছি এখানে যে ইন্ডিভিজুয়াল ডিম্যান্ড অ্যান্ড মার্কেট ডিম্যান্ড। ইন্ডিভিজুয়াল ডিম্যান্ড অ্যান্ড মার্কেট ডিম্যান্ড মানে কি না, যখন কোনো ব্যক্তি ইন্ডিভিজুয়ালি কোনো কমোডিটি ডিম্যান্ড করছে উইথ রেসপেক্ট টু সাম প্রাইস অ্যাট এ গিভেন টাইম পিরিয়ড, তখন সেটাকে আমরা বলছি ইন্ডিভিজুয়াল ডিম্যান্ড। আর কতগুলো ইন্ডিভিজুয়াল নিয়ে যখন একটা সৃষ্টি হয় মার্কেট, ধরো একটা মার্কেটে 50 জন ইন্ডিভিজুয়াল আছে, তাহলে এই 50 জন ইন্ডিভিজুয়ালের ডিম্যান্ডকে আমরা হরাইজন্টাল সামেশন করে আমরা পেয়ে যাই মার্কেট ডিম্যান্ড। এবার আমরা পরবর্তী আলোচনা আমরা রাখবো যে হোয়াট আর দ্য ফ্যাক্টরস বা ডিটারমিন্যান্টস অফ ডিম্যান্ড। তার মানে কি, অর্থাৎ ডিম্যান্ড কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। দেখো আমি চার্ট তোমাদের সুবিধার জন্য লিখে দিয়েছি। 1 নম্বর হচ্ছে ওন প্রাইস, তার মানে যে দ্রব্যটা তুমি ডিমান্ড করতে চাইছো সেই দ্রব্যের নিজস্ব দাম। 2 নম্বর বলা হচ্ছে ইনকাম অফ দ্য কনজিউমার, অর্থাৎ আমি আগেই বলেছি যে ডিমান্ড তখনই অ্যারাইজ করবে উইথ রেসপেক্ট টু বা ব্যাকড বাই দ্য পারচেজিং পাওয়ার অর ইনকাম। সুতরাং কনজিউমারের ইনকামের উপর ডিপেন্ড করে আমার ডিমান্ডটা ডিপেন্ড করে। এবার কনজিউমারের ইনকামের রেসপেক্টে আমরা
ক্লাসিফিকেশন আমরা গুডস করি, সেটাও আমি দেখেছি একটা ভিডিওতে। যখন দেখি যে ইনকাম বাড়ার সঙ্গে সঙ্গে ডিমান্ড বাড়ছে, তখন সেই কমোডিটিটাকে আমরা বলি নর্মাল গুডস। যখন দেখি আপ টু এ সার্টেন লেভেল ইনকাম বাড়ার সঙ্গে সঙ্গে কমোডিটি ডিমান্ডটা কমে গেছে, তখন সেই গুডসটাকে আমরা বলি ইনফিরিয়ার গুডস। আবার আফটার এ সার্টেন লিমিট, যখন ইনকাম বাড়ার সঙ্গে সঙ্গে কোনো একটা কমোডিটির ডিমান্ডটা এক জায়গায় থেকে গেছে, বাড়ছে না কমছেও না, তখন সেই কমোডিটিকে আমরা বলি ইনএক্সপেন্সিভ নেসেসিটি। So from the point of view of income, we can classify the nature of goods. Next আসো কনজিউমার টেস্ট অ্যান্ড প্রেফারেন্সেস, অর্থাৎ কনজিউমারের রুচি বা পছন্দ, তার উপর ডিপেন্ড করছে কোনো কমোডিটি সে ডিমান্ড করবে না করবে না। নেক্সট ক্রেডিট ফ্যাসিলিটিস, অর্থাৎ তুমি বা আমি যদি দেখি কোনো একটা দ্রব্য বা কমোডিটি আমি একটা ক্রেডিট ফ্যাসিলিটি পাচ্ছি, যেমন ফ্রিজ, যেমন তোমার এসি, অর্থাৎ আমার হয়তো একবারে কেনার ক্ষমতা নেই, তাহলে সেক্ষেত্রে যদি দেখি যে একটা ইনস্টলমেন্ট ফেসিলিটি আমার দিচ্ছে কোম্পানি, তাহলে কিন্তু আমার ইনকাম একটু কম হলেও আমি কিন্তু ডিমান্ডটা করে ফেলছি, কারণ আমাকে একবারে দিতে হচ্ছে না, আমাকে খেপে খেপে ইনস্টলমেন্টে দিতে হচ্ছে। তাহলে ওই যে ফ্রিজ বা এসির ডিমান্ডটা করলাম কেন, এই যে ক্রেডিট ফেসিলিটিটা পেলাম বলে। এবার আসো ডেমনস্ট্রেশন এফেক্ট, প্রদর্শন প্রভাব, অর্থাৎ একজন ব্যক্তি সে যদি মনে করে সমাজে তার একটা ব্যক্তিত্বকে প্রদর্শন করবে, এ রিনাউন্ড পার্সন, স্ট্যাটাসেবল পার্সন, তখন কিন্তু সেটাও কিন্তু কোনো দ্রব্যের ডিমান্ডকে রিফ্লেক্ট করে। ওয়েলথ অ্যান্ড সোশ্যাল স্ট্যাটাস মোটামুটি একই রিলেটেড ব্যাপার, অর্থাৎ আমি যদি একটা সামাজিক একটা সিম্বল বা সামাজিক একটা প্রতিষ্ঠা আমার আছে, একটা সামাজিক একটা অবস্থান আমার আছে, তাহলে সেক্ষেত্রে আমার এই অবস্থান, সামাজিক অবস্থানের ভিত্তিতে আর পাঁচটা লোকের মতো কিন্তু আমি ডিমান্ডটা করব না, অর্থাৎ আমার এই ডিমান্ডটা কিন্তু আর পাঁচটা লোকের থেকে একটু পৃথক হবে। একই দ্রব্য, তাহলে একই দ্রব্য একটা লোক যেভাবে ডিমান্ড করছে, আমি একজন সামাজিকভাবে প্রতিষ্ঠিত ব্যক্তি, সে কিন্তু দ্রব্যতার ডিমান্ড একটু আলাদা করবে। এটা অনেকটা এই ডেমনস্ট্রেশন এফেক্টের সঙ্গে মিল থাকছে। এবার আসলে ডিস্ট্রিবিউশন অফ ইনকাম, অর্থাৎ একটা অর্থনীতি বা ইকোনমিক সিস্টেমের মধ্যে আয়ের যে বন্টন, তার উপরও ডিমান্ডটা ডিপেন্ড করে। নেক্সট বলা হচ্ছে গভর্নমেন্ট পলিসি অ্যাবাউট দ্য ট্যাক্স অ্যান্ড এক্সপেন্ডিচার, অর্থাৎ গভর্নমেন্ট কীভাবে ট্যাক্স করছে, গভর্নমেন্ট কীভাবে এক্সপেন্ডিচার করছে, তার উপর ডিপেন্ড করছে কোনো একটা কমোডিটি ডিমান্ড। এবার আসো এখান থেকে আমি পাচ্ছি ডিমান্ড ফাংশন, অর্থাৎ ডিমান্ড কোন কোন জিনিসের উপর নির্ভর করে, এগুলোকে যদি নোটেশন ইউজ করি, সেটাকেই আমি নোটেশনে লিখেছি, এটাকেই আমরা বলছি জেনারেল ডিমান্ড ফাংশন। এবার আমি বলেছি যে সাধারণ অর্থে এইভাবে কিন্তু ডিমান্ড ফাংশন লিখলেও আমরা কোনো দ্রব্যের দাম উপর নির্ভর করে কিন্তু কমোডিটিটা আমরা পারচেস করি। সেক্ষেত্রে আমরা ধরে নিই যে অন্যান্য সমস্ত কিছু স্থির থাকা অবস্থায় কোনো দ্রব্যের চাহিদা সেই দ্রব্যের নিজস্ব দামের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্কিত, সেক্ষেত্রে আমি কিন্তু ডিমান্ড ফাংশন ইজ অ্যানাদার ফাংশন, মানে অ্যানাদার নোটেশন ইউজ, এখানে ক্যাপিটাল এফ, দেখো এখানে স্মল এফ, তাহলে অন্য একটা ফাংশনাল রিলেশনশিপ লিখলাম dx ইকাল টু ফাংশনস অফ px কমা স্যাটেরিস পেরিবুস, যার মানে হচ্ছে আনার্থিক রিমেনিং সেম, অর্থাৎ অন্যান্য সমস্ত কিছু স্থির আছে, সেক্ষেত্রে আমার কোনো দ্রব্যের দামের সঙ্গে কোনো দ্রব্যের চাহিদা একটা বিপরীত সম্পর্ক আছে, যার জন্য ডিমান্ড কার্ভটা নিম্নমুখী হয় বাম দিক থেকে ডান দিকে। এবার আসো দুটো জিনিস আমরা শিখে নিই, ডিমান্ড শিডিউল অ্যান্ড ডিমান্ড কার্ভ। ডিমান্ড শিডিউল মানে এটা আবার দুটো হয়, একটা ইন্ডিভিজুয়াল ডিমান্ড শিডিউল আর একটা মার্কেট ডিমান্ড শিডিউল, অর্থাৎ ডিমান্ডকে যখন প্রাইস এবং ডিমান্ডের যখন আমরা চার্টের বা তালিকার আকারে প্রকাশ করি কোনো ব্যক্তির ক্ষেত্রে, তখন আমরা বলবো ইন্ডিভিজুয়াল ডিমান্ড শিডিউল, অর্থাৎ একজন ব্যক্তি দ্রব্যের দাম যদি 10 টাকা হয় ডিমান্ড করবে 5, দ্রব্যের দাম যখন 7 টাকা হলো ডিমান্ড করবে মোর দ্যান 5 অ্যাজ পার দ্য ল অফ ডিমান্ড, সে 6, 7, 8, 10 হোয়াট এভার। তাহলে এই যে ডেটাটা আমরা কোনো তালিকার মাধ্যমে প্রকাশ করছি, লিস্টের মাধ্যমে প্রকাশ করছি, ছকের মাধ্যমে প্রকাশ করছি, তখন সেটাকে আমরা বলছি ব্যক্তিগত চাহিদা তালিকা বা ইন্ডিভিজুয়াল ডিমান্ড শিডিউল। সিমিলারলি মার্কেটে যদি দুজন ইন্ডিভিজুয়াল থাকে, তাহলে ওই একই দামে এ কত করছে, একই দামে বি কত করছে, তাহলে একই দামে মার্কেটে এ আর বি কে যদি যোগ করি তাহলে আমি পাবো মার্কেট ডিমান্ড শিডিউল, অর্থাৎ হরাইজন্টাল সামেশন অফ ইন্ডিভিজুয়াল ডিমান্ড শিডিউল, উই উইল গেট দ্য
মার্কেট ডিম্যান্ড শিডিউল। এবার আসো ডিম্যান্ড কার্ভ, অর্থাৎ এখানেও আবার দুটো পাচ্ছি, একটাকে বলছি ইন্ডিভিজুয়াল ডিমান্ড কার্ভ, আর একটাকে বলছি মার্কেট ডিমান্ড কার্ভ। কার্ভ মানে কি? কার্ভ মানে হচ্ছে শিডিউলের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। কোনো শিডিউল বা তালিকাকে যখন আমি গ্রাফ পেপারে প্লট করব, তখন সেই প্লট করার পর যে লোকাস মানে সঞ্চার পথটা পাবো সেটাকে আমরা বলবো কার্ভ। এখন যদি ইন্ডিভিজুয়াল ডিম্যান্ড শিডিউলকে গ্রাফে প্লট করে আমরা সঞ্চার পথ পাই, তখন সেটাকে আমরা বলবো ইন্ডিভিজুয়াল ডিম্যান্ড কার্ভ। আর যদি মার্কেট ডিম্যান্ড শিডিউলকে গ্রাফে প্লট করে যে লোকাস বা সঞ্চার পথ পাবো, তখন সেটাকে আমরা বলবো মার্কেট ডিম্যান্ড কার্ভ। এবার বলছি রিজন বিহাইন্ড দ্য ল অফ ডিম্যান্ড, অর্থাৎ চাহিদার যে সূত্র আমরা এতক্ষণ ব্যাখ্যা করলাম, সেই চাহিদা সূত্রের ব্যাখ্যার পেছনে অর্থনৈতিক ব্যাখ্যাটা কে কেমনভাবে করলো। এক্ষেত্রে প্রথমে আমি ডিসকাস করেছি যে অধ্যাপক মার্শাল তার ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতা বা ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটির সাহায্যে ব্যাখ্যা করেছে হোয়াই দ্য ডিমান্ড কার্ভ ইজ ডাউনওয়ার্ড স্লোপিং। দ্বিতীয় ব্যাখ্যাটা কে দিল? দ্বিতীয় ব্যাখ্যাটা আমরা করেছিলাম আমার ভিডিওতে, যে ইনকাম এফেক্ট এবং সাবস্টিটিউশন এফেক্টের মাধ্যমে কি করে আমরা ব্যাখ্যা করতে পারি কেন দাম কমলে কোনো ব্যক্তি বা আমরা চাহিদাটা বাড়াতে পারি এবং অন্যান্য সমস্ত কিছু স্থির থাকা অবস্থায়। 3 নম্বর আমরা ব্যাখ্যা করতে পারি ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ কনজিউমার, অর্থাৎ যখন কোনো দ্রব্যের দাম কমে তখন বেশ কিছু নিউ কাস্টমার, নতুন কিছু ক্রেতা তারা বাজারে ঢোকে, কারণ পুরনো যে দামটা ছিল সেটা তাদের নাগালের বাইরে ছিল। এখন যেই দ্রব্যের দামটা কমেছে, নাও হি ক্যান পারচেজ দ্য গুডস। তাহলে এইরকম নতুন নতুন কাস্টমার যখন বাজারে ঢুকবে, তাদের তরফ থেকে কিছু একটা ডিমান্ড রাইজ করবে। আর যারা ওল্ড কাস্টমার বাজারে ছিল, আগের দামে তো কিনেছেই, দাম কমার জন্য যদি বেশি না কেনে অ্যাটলিস্ট সেটুকু কিনলে টোটাল ডিমান্ডটা কিন্তু বাড়ছে। অর্থাৎ আগে যদি 20টা করে, নতুন কাস্টমার যদি 30টা হয়, তাহলে 30 20 50 হচ্ছে। এইভাবে দাম কমার জন্য ডিমান্ডটা বাড়ে, এইভাবে ব্যাখ্যা করলো নতুন এবং পুরনো কাস্টমারের বেসিসে। নেক্সট আমরা আলোচনা করতে পারি সেভারাল ইউজ অফ দ্য গুডস। ইলেকট্রিসিটিকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করি, লাইট জ্বালাতে, ফ্যান চালাতে, এসি, এছাড়া কি মিউজিক সিস্টেম, ইন্ডাকশান, ইনভার্টার, বিভিন্ন রকমভাবে। তাহলে আজকে যখন ইলেকট্রিসিটির ইউনিট চার্জ কমে যাবে, তখন কিন্তু প্রত্যেকটা কনজিউমার একটু বেশি বেশি পরিমাণে ব্যবহার করবে ইলেকট্রিসিটিকে। কীরকম? আগে হয়তো মিউজিক সিস্টেম 7 দিনে 2 বার শুনতো, এখন যদি ইউনিট চার্জ কমে গেছে, তখন সে গানটা একটু 7 দিনে প্রতিদিন একটু সুন্দর করে সন্ধ্যেবেলা গান শুনলো বা সকালবেলা গান শুনছে। বা যদি ইলেকট্রিসিটির দামটা কমে যায়, আগে কি করতো? হেয়ার ড্রাই ইউজ করতো, না এখন দাম কমার জন্য কিন্তু হেয়ার ড্রাই ইউজ করবে। এই রকম ইউনিট চার্জ কমে গেলে ডিফারেন্ট ইউজটা বেড়ে যাবে, তার মানে আলটিমেটলি ডিম্যান্ডটা বাড়লো। এইভাবে ব্যাখ্যা করতে আমরা চেয়েছি বা আমি ব্যাখ্যা করলাম যে ডিফারেন্ট ইকোনমিক রিজনের মাধ্যমে কিভাবে ল অফ ডিম্যান্ডকে এক্সপ্লেইন করা যায়। এবার আসে যেটা মূল আরেকটা ইম্পর্টেন্ট আমরা ডিসকাস করেছি, বিভিন্ন এক্সামে তোমরা পেয়ে থাকবে, যে ডিফারেন্স বিটুইন চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিম্যান্ডেড, ডিফারেন্স বিটুইন চেঞ্জ ইন কোয়ান্টিটিটা কি আর তোমার চেঞ্জ ইন ডিম্যান্ডটা কি। চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিম্যান্ডেড মানে হচ্ছে দ্রব্যের দামের জন্য ডিম্যান্ডের উপর প্রভাব, অর্থাৎ অন্যান্য সমস্ত কিছু কিন্তু স্থির আছে। এই চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিম্যান্ডেড, এটার আবার দুটো পার্ট, একটাকে বলছি এক্সপানশন অফ ডিম্যান্ড, আর একটা বলছি কন্ট্রাকশন অফ ডিম্যান্ড। অর্থাৎ এই তোমার ডিম্যান্ড কার্ভ ছিল, এই দাম ছিল, এই তোমার ডিম্যান্ড ছিল। এবার দাম যখন কমলো P2, তখন কিন্তু কোয়ান্টিটিটা বেড়ে হলো Q2। তার মানে একজন কনজিউমার ডিমান্ড কার্ভ ডিডির উপর এ বিন্দু থেকে বি বিন্দুতে আসলো। এই যে এ থেকে বি বিন্দু আসলো ডিমান্ড বাড়ার জন্য, এবং সেটা কেন হলো? দামটা কমেছে বলে। অন্যান্য সমস্ত কিছু কিন্তু স্থির আছে। তাহলে এক্সপানশন অফ ডিমান্ডের ক্ষেত্রে দায়ী কে? রিজন কি? ওন প্রাইস। ওন প্রাইসের কমার জন্য ডিমান্ডটা বেড়েছে। কনজিউমার অন দ্য কার্ভ ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার পয়েন্ট মুভস ইন দ্য রাইটওয়ার্ড ডিরেকশন। এবার উল্টোটা যদি হয়, কীরকম? ধরো দাম যেটা ছিল OP1, সেটা বেড়ে হলো OP2, অর্থাৎ আগে যে ডিমান্ডটা করছিল তার থেকে এখন কম ডিমান্ড করবে, অন্যান্য সমস্ত কিছু স্থির আছে। তখন কনজিউমার এক বিন্দু থেকে বাম দিকে যাবে অন দ্য সেম ডিমান্ড কার্ভ, তখন সেটাকে আমরা বলবো কন্ট্রাকশন অফ ডিমান্ড।
চেঞ্জ ইন ডিমান্ডের সম্পূর্ণ আলাদা ব্যাপার। এখানে কি হচ্ছে, এখানে আবার দুটো পার্ট আছে। একটাকে আমরা বলি ইনক্রিজ ইন ডিমান্ড, আর একটাকে ডিক্রিজ ইন ডিমান্ড। ইনক্রিজ ইন ডিমান্ডের ক্ষেত্রে কি হচ্ছে, এন্টার ডিমান্ড কার্ভটা ডান দিকে প্যারালি শিফট করে একটা সেম প্রাইস থাকছে, সেম প্রাইস, অথচ ডিমান্ড বাড়ছে। যে যে অন্যান্য ফ্যাক্টরগুলো আছে অ্যাপার্ট ফ্রম ওন প্রাইস, তাদের চেঞ্জের জন্য হচ্ছে। কীরকম, ব্যক্তির ইনকাম বাড়তে পারে, ফ্যাশন চেঞ্জ হচ্ছে, মানে ফেভারেবল ফ্যাশন চেঞ্জ হচ্ছে। তাহলে এই সমস্ত কারণে এন্টার ডিমান্ড কার্ভটা ডান দিকে প্যারালাল শিফট করে গেল, তখন সেটাকে আমরা বলবো ইনক্রিজ ইন ডিমান্ড। আর যদি ডিমান্ড কার্ভটা বাঁ দিকে প্যারালাল শিফট করে যায়, তাহলে কিন্তু ডিমান্ডটা কমে গেল, নট ডিউ টু ইনক্রিজ ইন প্রাইস, সেম প্রাইস। দেখা গেলো ইনকাম কমে গেল। কি করতো না, সপ্তাহে একদিন করে মাসে 4 দিন খেত কি চিকেন, এখন চিকেনের দাম একই আছে, ইনকাম কমে গেছে, তাহলে এখন দেখা গেলো মাসে 2 দিন খাচ্ছে। তাহলে চিকেনের দাম 1 থাকা অবস্থায় ডিমান্ডটা কমিয়ে দিল, কেন, ইনকাম কমার জন্য। তাহলে এন্টার ডিমান্ড কার্ভ বাঁ দিকে শিফট করে গেল, তখন সেটাকে আমরা বলছি ডিক্রিজ ইন ডিমান্ড। নেক্সট একটা পয়েন্ট আমরা ডিসকাস এখানে বাকি রেখেছি, দ্যাট ইজ এক্সেপশনাল অফ দ্য ল অফ ডিমান্ড। অর্থাৎ কোন কোন ক্ষেত্রে ল অফ ডিমান্ডটা তোমাদের কাজ করে না, আমি আলাদাভাবে ভিডিও দিয়েছি, এখানে একটু সংক্ষেপে বলে দিই। নাম্বার 1 শেয়ার মার্কেট, নাম্বার 2 কার্বোহাইড্রেট প্রোডাক্ট, নাম্বার 3 নেশা জাতীয় দ্রব্য, নাম্বার 4 স্নব এফেক্ট বা তোমার কনস্পিসিয়াস কনজাম্পশন আর্টিকেলস, নাম্বার 5 কোয়ালিটি প্রাইস রিলেশনশিপ, যেটাকে বলছে ভেবলেন এফেক্ট। নেক্সট আমরা বলতে পারি কি, ফ্যাশন চেঞ্জ। এছাড়া কি, এক্সপেকটেশন অফ দ্য ফিউচার প্রাইস যদি হয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমার ল অফ ডিমান্ডটা খাটবে না। তাহলে এন্টায়ার ডিমান্ড চ্যাপ্টারটা আমরা খুব সংক্ষিপ্তভাবে একটা রিভিশন দেওয়ার চেষ্টা করলাম। প্রত্যেকটা ভিডিও করার পর চ্যাপ্টারের শেষে আমি একটা চেষ্টা করব এইরকম একটা ভিডিও তোমাদের কাছে পৌঁছে দেওয়ার, যাতে এক্সামের আগে শর্ট একটা রিভিশন তোমরা দিতে পারো। কি ভিডিওটা ভালো লাগলো? যদি লেগে থাকে তাহলে লাইক দিও। আর কি, আর অবশ্যই নোটিফিকেশন পাওয়ার জন্য কি করবে তোমরা, তোমরা একটা সাবস্ক্রিপশন বা সাবস্ক্রাইব করবে, যাতে তোমাদের কাছে আমার পরবর্তী ভিডিওটা তাড়াতাড়ি চলে আসে। যেটা মূল কথা, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে বন্ধু বান্ধবকে শেয়ার করো, যাতে তারাও তোমার মতো আমার ভিডিওটা দেখে একটু এনজয় করে ইকোনমিক্সটা শিখতে পারে, বেনিফিটেড হয়। কি মনে থাকবে তো, করবে তো? তাহলে আজকে মতো